হ্যালো বন্ধুরা, নমস্কার। তবে আজকে দাঁড়িয়ে আমি আর কেমন আছেন আপনারা সবাই এটা আমি নিশ্চয়ই বলবো না, কারণ আমি জানি এখন কেউই ভালো নেই, কারোরই মন ভালো নয়। তবে হ্যাঁ, আগামী দিনে নিশ্চয়ই সবকিছু ভালো হবে। আমাদের কাজ সবসময় একটা পজিটিভ টাইমলাইন ক্রিয়েট করার। ভালো করে জানি যে স্বাধীনতা শুধুমাত্র কাগজে কলমে অফিসিয়ালি আছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন এখনো পর্যন্ত হয়নি। মানুষের মানসিকতায় কোনো স্বাধীনতা এখনো নেই। শুধুমাত্র মহিলাদের জন্যই মানুষের চিন্তা খুব ছোট সেটা আমি বলবো না, খুব কনজারভেটিভ সেটা আমি বলবো না, খুব নোংরা তা নয়। ছেলেদের জন্য মানুষের মানসিকতা খুব ছোট, মহিলাদের জন্য অনেক ছোট, অনেকেরই। ঠিক আছে, তারপর ট্রান্সজেন্ডারদের কথা তো ছেড়েই দিন, ওদেরকে তো কেউ গোনেও না, ওদেরকে তো কেউ ধরেই না যে ওরা এক্সিস্ট করে সমাজে। তারপর লেসবিয়ান আছে, গে আছে, তো অনেকেই আছে। তো অনেককে তো ধরাই হয় না, মানে গোনাই হয় না, কোনোদিন কাউন্টই করা হয় না যে ওরা এক্সিস্ট করে। তো ছেলে মেয়ে, নারী পুরুষ উভয় ক্ষেত্রেই বলছি, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পরাধীনতাতেই তারা রয়েছে। কারণ একজন ভালো পুরুষ মানুষ যে অবেক, সে যদি বিরোধিতাও করতে যায় তো তার আওয়াজটাকেও ডমিনেট করে দেওয়া হয়। তো স্বাধীনতা মানে সবার কথাই এখানে পিসফুলি শোনা হবে, সবার রাইটস আছে কিছু না কিছু বলার, নিজের বক্তব্য রাখার, কিন্তু এখানে সেই রাইটস দেওয়া হয় না। সুতরাং আংশিক স্বাধীনতা যারা সেলিব্রেট করে তারা হলো মূর্খ, যারা পূর্ণ স্বাধীনতায় বিলিভ করে তারাই হচ্ছে হাই ভাইব্রেশন সোল। ঠিক আছে, এর জন্যই ছোটবেলা না খুব স্বাধীনতা দিবসকে আমি পালন করতাম। হ্যাঁ, আমাদের স্কুলে নাচ গান হতো, সবারই হয় তাই না, পতাকা উত্তোলন হতো, তারপর সেই বিভিন্ন রকম তিরঙ্গার কালারের বলতে পারেন গায়ে আমরা জামা পরতাম বিভিন্ন কালারের, পরে নাচানাচি করতাম, গান করতাম। ঠিক আছে, তারপর স্পিচ দিতাম। আমি অনেকবার স্পিচ দিয়েছি। আমি নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনার বায়োগ্রাফি স্পিচে বলেছি। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরেরও বলেছি অনেকবার অনেকবার। আরো অনেকের কথা, ক্ষুদিরাম বসুর কথাও বলেছি। আমাদের স্পিচ হতো সেমিনার হলে, ঠিক আমাদের যেটা স্কুলের সেমিনার হল। তো ইয়েস, বলতে পারেন যে ছোটবেলাটা পালন করতাম, কারণ আমি তো মূর্খ ছিলাম, আমার মধ্যে তো তখন বুদ্ধি ছিল না। অবশ্যই বাচ্চাবেলায় কে অত বোঝে। সবাই বলতো স্বাধীনতা দিবস, আমিও বেশ পালন করতাম। কিছু কিছু জায়গায় আবার আঁকতে যেতাম, আঁকার কম্পিটিশনে বসতাম, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ নিতাম, বেশ খুশি। যত বড় হলাম না বুঝতে পারলাম এই স্বাধীনতাটা শুধুমাত্র অফিসিয়াল, এটার ইমপ্লিমেন্টেশন এখনো দেরি আছে। হ্যাঁ, ফিউচার টাইমলাইনে নিশ্চয়ই হবে, আমি সবসময় হোপফুল। আর ইভেন আমি জাস্টিস টাইমলাইনকে বারবার ম্যানিফেস্ট করছি, বারবার আমি প্রেয়ার্স করছি। আমি জানি বেশি কথা না বলে যদি আমি মেডিটেশন করি আর জাস্টিস টাইমলাইন ক্রিয়েট করি, নিশ্চয়ই আমাদের দিদি যার সাথে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, শুধু দিদি কেন, আমরা যদি আসলে এটা মিডিয়াতে ফোকাসড, তাই আমরা বুঝতে পারছি সবাই মিলে। আরো আনাচে কানাচে কত এরকম দিদি বোন, ইভেন অনেক ভাইরাও আছে যাদেরকে কত রকম ভাবে টর্চার করা হয়, মেন্টালি ফিজিক্যালি। ঠিক আছে, হ্যারাসমেন্ট করা হয়। তারপর যারা ট্রান্সজেন্ডার আছে তারা কত হ্যারাসমেন্ট ফেস করে। আমার কাছে এরকম কেসেস অনেক আসে। ঠিক আছে, যেহেতু সবকিছু কনফিডেন্সিয়াল, তার জন্য এখানে কিছু আমি শেয়ার করি না, ওদের পার্সোনাল লাইফ পুরো ধরে এখানে কোনোদিনও শেয়ার করি না। বাট আমার কাছে এরকম প্রচুর আসে যাদের হিলিং এর দরকার, বিকজ তাদের ইনার চাইল্ড এতটাই উন্ডেড, বিকজ ইভেন মেলসরাও এসেছে হিলিং এর জন্য, বিকজ তাদেরকে এতটাই বিচ্ছিরি মেন্টালি ফিজিক্যালি টর্চার করা হয়েছে ছোটবেলা থেকে যে সে একদম ভেঙে গেছে ভেতর থেকে। বাইরে থেকে ভীষণ শক্তিশালী দেখতে,
মনে হচ্ছে হেভি হাড্ডা গাড্ডা, কিন্তু ভেতর থেকে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। এরকমও আছে। অনেক ট্রান্সজেন্ডাররাও এসেছে, তাদেরও হিলিং এর দরকার। অবশ্যই তাদের কতটা মানসিকভাবে তারা ক্ষত বিক্ষত, সমাজ তাদেরকে গোনেই না, রাখেই না, ঠিক আছে? তো বলতে পারেন পূর্ণ স্বাধীনতা যেদিন আসবে সেদিন আমরা সবাই নিশ্চয়ই সেলিব্রেট করব। কেন করব না? স্বাধীনতাকে কে সেলিব্রেট করবে না? আমাদের কত বীর যোদ্ধারা আছে, কত স্বাধীনতা সংগ্রামীরা আছে যারা কত লড়াই করেছে। কিসের জন্য? ইকুয়াল রাইটস এর জন্য, হিউম্যান রাইটস এর জন্য, যে সবাই সমান, সবার অধিকার আছে, সবার কথা বলার এখানে অধিকার আছে, ঠিক আছে? তো স্বাধীনতা দিবসের স্বাধীনতার বিরুদ্ধে আমরা কেউ না। স্বাধীনতা তো সবার চাই, ফ্রিডমই তো সবকিছু। ফ্রিডম ছাড়া তো আপনি মোক্ষই পাবেন না। মোক্ষ মানে কি? মোক্ষ একটা সংস্কৃত ওয়ার্ড, এর মানে তো স্বাধীনতাই বোঝায়। আপনি কি জানেন মোক্ষ কাকে বলে? যেখানে আপনি সবাইকে ইকুয়াল ভাবে একসেপ্ট করেন, যে ঠিক আছে এই ব্যক্তিটা যদি আমাকে আমার কথার বিরুদ্ধেও কিছু কথা বলছে তো অ্যাকসেপ্টেবল, ওটা হয়তো সে বলছে, ঠিক আছে? তো স্বাধীন চেতা মানুষ যদি আপনি না হতে পারেন, আপনার কনসিয়াসনেস যদি স্বাধীন এনার্জিতে না আসে, তাহলে আপনি কি করে মোক্ষ পাবেন? পসিবলই না। তো যারা কনজারভেটিভ মাইন্ডেড বা ভীষণ ন্যারো মাইন্ডেড মানুষ, যতদিন না তাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, যতদিন না বলতে পারেন তাদের মধ্যেও এনলাইটমেন্ট আসছে, ততদিন পর্যন্ত আমরা স্বাধীন নই। স্পিরিচুয়ালিজমের ভাষায় স্বাধীনতা এখনো পর্যন্ত কোথাও আসেনি, ঠিক আছে? এটা জাস্ট একটা অফিসিয়াল স্বাধীনতা। ওই বললাম তো, যত বড় হলাম না এই জিনিসটা আরো ডিপলি বুঝতে পারলাম, ঠিক আছে? তো সেই কারণের জন্যই তবে আমরা সবাই ওয়েট করব, রাইট? তো টুইন ফ্লেমসদের ক্ষেত্রে বা স্টার চাইল্ডদের ক্ষেত্রে আমরা কি করি? একটা টাইম লাইন ক্রিয়েট করি, অপেক্ষা করি, ধৈর্য রাখি, তপস্যার ফল কবে হবে। তপস্যার ফল খুব মিষ্টি হয়, আমরা জানি, নিশ্চয়ই হবে। ওকে, যাই হোক, স্বাধীনতার টাইম লাইন আমরা নিশ্চয়ই ক্রিয়েট করতে পারবো। তখনই আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এবং বীর শহীদেরা সেই দিন গিয়ে ওরা শান্তি পাবে, সেই দিন গিয়ে ওরা হ্যাপি ফিল করবে। কারণ এত সব জায়গায় সব সোলেদের এত আত্মকান্না, তার মধ্যে কিছু মানুষে যে ঢাকঢোল পিটিয়ে যে স্বাধীনতা দিবস পালন করছে, এতে আমাদের বীর যোদ্ধারা হ্যাপি ফিল করছে না, ঠিক আছে? কারণ ওনারা সোল, ওনারা 3D-তে নেই, ওনারা সোল হিসেবে আছেন। আর আমি এটা কনফার্ম বলতে পারি, যেই বীর যোদ্ধাদের কথা আমরা বলছি বা স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা বলছি, তেনারা যদি আজকে বেঁচে থাকতেন না, আজকে ওনারা স্বাধীনতা দিবস কোনোদিনও পালন করতেন না। এই ঘটনা ঘটার পর, এই জঘন্যতম ঘটনা ঘটার পর, ঠিক আছে? এটা আমি কেন বললাম? কিছু মানুষকে দেখলাম এমন এমন কমেন্ট করছে যে কেন আমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করব না, কেন আমরা হ্যান করব না, কেন আমরা ত্যান করব না। দেখুন, আপনি আপনার পার্সপেক্টিভে এটা চিন্তা করছেন যে আপনি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কিন্তু স্পিরিচুয়ালিজমের দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট নয়। ওকে, এটা জাস্ট অফিসিয়াল। তো আপনি অফিসে গিয়ে পালন করুন, কিন্তু অ্যাকচুয়ালি আন্তরিক দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট নয়। আর এইরকম সেম থটস, সেম এনার্জি অনেকেই শেয়ার করেছে, আমার খুব ভালো লেগেছে। অনেকে বিভিন্ন দেশ বিদেশ থেকেও পর্যন্ত পোস্ট করেছে যে সত্যি ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। অ্যান্ড দিল্লি থেকে, তারপর বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন স্টেট থেকে অনেকেই সমর্থন করেছেন। সত্যি তাই, একজন স্পিরিচুয়াল ব্যক্তি কখনোই এই রকম স্বাধীনতাকে সেলিব্রেট করবে না, কোনো দিন করবে না, ঠিক আছে? তো আমরা সবাই প্রে করব যাতে আমরা ফিউচার টাইম লাইনে ফ্রিডমটাকে সত্যিই ম্যানিফেস্ট করতে পারি, সবার জন্য ফ্রিডমটাকে ম্যানিফেস্ট করতে পারি। আপনারা এটাই চেষ্টা করুন, মেডিটেশন করবেন এবং ফ্রি সোল এবং ফ্রিডম সেটাকেই সবসময় কল্পনা করবেন। তাহলে একটা টাইম লাইন হবে যেটা ফিউচারে ক্রিয়েট হবে, 3D-তে গ্রাউন্ড হবে। ওকে, এটা আমার রিকোয়েস্ট। ওকে, তো চলুন দেখা যাক যে এখানে 3টে গ্রুপ আমি রেখেছি। আজকের টপিকটা ভীষণই সোজা, মানে সিম্পল। স্পিরিচুয়াল জার্নিতে
এখন এনার্জি আপডেট কি আছে অ্যান্ড তার জন্য গাইডেন্স কি আছে। ওকে, এটাই আজকে টপিক। 3টে গ্রুপ আছে দেখুন। ফার্স্ট গ্রুপে আছে গিভিং বার্থ, গ্রুপ 2 এ আছে লিসেনিং উইথ ইয়োর হার্ট, গ্রুপ 3 এ রয়েছে স্টেপিং ইনটু স্টিলনেস। তো এখানে আমি এটার একটা ক্লোজার পিকচার দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। ওকে, হ্যালো গ্রুপ 1, যদি আপনি গিভিং বার্থ বেছে নিয়েছেন, দেখা যাক যে আপনাদের জন্য এখানে কি গাইডেন্স রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে। অফকোর্স আমার মনে হচ্ছে আপনি একটা রিবার্থ প্রসেস দিয়ে যাচ্ছেন, মানে ডার্ক নাইট অফ দ্য সোল পিরিয়ড কমপ্লিট হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, মানে ফাইনাল স্টেজেও না আমাদের একটা রিবার্থ হয়, ফাইনাল স্টেজে একদম ফাইনাল জায়গায় এসে। তো ওই ফাইনাল রিবার্থ প্রসেসটা আপনি কমপ্লিট করছেন। অ্যাকচুয়ালি কি হয় বন্ধুরা, দেখুন আমি আপনাদের একদম ওপেনলি ডিসকাস করছি, এগুলো আপনারা ইন্টারনেটে কোথাও পাবেন না, কোনো বইতেও পাবেন না, কোথাও পাবেন না। আসলে যারা নিজেরা তপস্যা করেন তারা আপনাকে নিজের এক্সপিরিয়েন্স এবং অ্যাকচুয়াল যে নলেজ ডাউনলোড হয়েছে সেটা শেয়ার করতে পারবে। আর যারা বই থেকে মুখস্থ করছে বা মুখস্থ বিদ্যার দ্বারা নিজেকে পারদর্শী করে তুলেছে, তার জ্ঞান শুধুমাত্র ওই পুঁথি বা ওই বই। ওকে, আর একটা কথা বলে দিচ্ছি, জ্ঞান কিন্তু কিছু বইয়ের ভেতর সীমাবদ্ধ নয়। আপনি নিজে যদি কখনো নিজের সাথে টাইম স্পেন্ড করেন, আপনি জানতে পারবেন যে আপনার নিজের ভেতরে কত জ্ঞান আছে, নলেজ আছে। ওকে, সো বেসিক কথাটা যদি আমি শুরু থেকে বলি না, ফার্স্টে যখন টুইন ফ্লেম জার্নি বাবল ফেজ চলে, স্পিরিচুয়াল জার্নি, তখন কি হয়, আপনারা দুজনে যখন সামনাসামনি আসেন বা ফোনে কথা বলেন, ঠিক আছে, ওতে সে বাবল ফেজ না 5 মিনিটেরও হতে পারে, 5 বছরেরও হতে পারে, 5 মাসেরও হতে পারে, 15 বছরেরও হতে পারে, ঠিক আছে। বাবল ফেজ অনেক টাইম থেকেও চলতে পারে। তো বাবল ফেজে যখন আপনারা বারবার একে অপরের দিকে অ্যাট্রাক্ট হন, দেখবেন ম্যাগনেটিক অ্যাট্রাকশন। ম্যাগনেটিক অ্যাট্রাকশন মানে ফেমিনাইন এনার্জি হচ্ছে মাইনাসে রান করে আর ম্যাসকুলাইন এনার্জি হচ্ছে প্লাসে রান করে, ঠিক আছে। মাইনাসে রান করা মানে কি, অত্যাধিক নেগেটিভ চিন্তা, মানে মুন এনার্জি। আপনি দেখবেন ফেমিনাইন এনার্জিতে যখন আপনি থাকবেন তখন আপনি এত নেগেটিভ চিন্তা করবেন, নেগেটিভিটি যেন আপনার মাথার ভেতর ঢুকিয়ে গেছে। কেউ আমাকে কিছু করে দিল রে, কেউ আমাকে কিছু মেরে ফেললো রে, ও আমাকে দেখে না, সে আমাকে দেখে না, সব শত্রু দিয়ে ভরা, আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সব শেষ। এগুলো হচ্ছে ফেমিনাইন এনার্জি, মানে মুন এনার্জি। মুনের কিন্তু নিজস্ব কোনো লাইট নেই, মুন কিন্তু সান থেকে লাইট নেয়। এর মানে হচ্ছে আপনার নিজের ভেতরে যত ফেমিনাইন এনার্জি বেশি থাকবে, ম্যাসকুলাইন এনার্জি যত জিরোর দিকে চলে যাবে, তত আপনি ডিপ্রেশনে চলে যাবেন। সেই কারণের জন্য কি হয়, আপনি যখন মাইনাসে রান করেন তখন দেখা হয় আপনার টুইনের সাথে, যেহেতু উনি ম্যাসকুলাইন এনার্জি ভীষণ প্লাস অ্যান্ড পজিটিভ এনার্জি, তো আপনার মাইনাস এনার্জি গুলো না হিলিং পায় যখন ফার্স্ট টাইম আপনাদের বাবল ফেজে দেখা হয়। তারপরে কি হয় বলুন তো,
এবারে ডিভাইন দেখে যে ডিভাইন টাইমিং এসে গেছে, যে আপনি নিজের ইনার ম্যাস্কুলাইনকে জেগে তুলুন, মানে নিজের লোয়ার চাকরাগুলোকে নিজেই হিল করুন, নাকি আপনি একজন আউটার ম্যাস্কুলাইনের ওপরে বা তার ঘাড়ের উপর বসে থাকুন। তো টাইম এসে যায়, কারণ সবই তো টেস্ট টাইম। তখন কি হয়, এই যে আপনার এই যে মুন এনার্জি, এখানে নইলে আমি একটা ছবি পেস্ট করে দেবো, বুঝতে পারবেন। আপনার যে এই মুন এনার্জি, মাইনাস এনার্জি প্লাস থেকে যে এত চার্জেস নিচ্ছিল, আর ম্যাগনেটিক একটা পুল আর অ্যাট্রাকশন, এর মধ্যে ফিজিক্যাল মিটিংও হতে পারে, এর মধ্যে হতেই পারে, কোনো অসুবিধা নেই। বাট এই যে ওটাকে না পুরোটা টেনে নেয়, ডিভাইনই করে এটা। আপনার ম্যাস্কুলাইন আপনার লাইফ থেকে যে চলে যায়, সে থার্ড পার্টির জন্য যাক, ফোর্থ পার্টির জন্য যাক, সে এমনিই চলে যাক, গায়েব হয়ে যাক, হঠাৎ ব্লক করুক, যা খুশি করুক, এটা পুরো ডিভাইনলি গাইডেড। ডিভাইন কি করে, আপনার ওই যে প্লাস এনার্জি থেকে যে আপনি হিলিং পাচ্ছিলেন, সেটাকে পুরোটাকে টেনে নেয়, ওকে, টেনে সাইড করে দেয়। এবার আপনি শুধু মুন হয়ে পড়ে আছেন, মানে পুরোপুরি মাইনাসে রান করছেন। ওই কারণের জন্য ডার্ক নাইট অফ দ্য সোলের ভেতরে আপনি ঢুকে যান। যখনই সেপারেশনটা হয়, আপনার মনে হয় কি যে আপনার ভেতর থেকে, শরীর থেকে আপনার আত্মাকে কেউ কেড়ে নিয়ে দিয়েছে, মানে একদম এরকম টেনে নিয়ে বার করে ফেলে দিয়েছে। আর আপনার মনে হচ্ছে আমি যেন মৃত, ভেতরে অক্সিজেন নিতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, ভেতর থেকে সব শেষ হয়ে যাচ্ছে, মানে অদ্ভুত একটা জ্বালা পোড়া, যেটা আপনি এক্সপ্লেনও করতে পারবেন না। অদ্ভুত একটা পেন, দম বন্ধ হয়ে আসার মতো এনার্জি, এটাকে বলা হয় ফার্স্ট টাইম অ্যাটাক অফ ডার্ক নাইট অফ দ্য সোল। আর এই অ্যাটাকের সময় প্রচুর পরিমাণে সাইকিক অ্যাটাক্সকে আপনি রিসিভ করেন। কেন রিসিভ করেন? কারণ আপনার লাইফে তো প্লাস ওই এনার্জিটা তো নেই, মিসিং, সান তো মিসিং, আপনি মুন। আর মুন সবসময় সানের লাইটেই আলোকিত হচ্ছে, আমরা জানি সূর্যই চন্দ্রকে আলো দেয়, ওকে। সো কি হয়, ওই আলোটা যেহেতু চলে যায়, আপনি পুরোপুরি ডার্কনেসের ভেতর ঢুকে যান। এটাকেই বলা হয় ডার্ক নাইট অফ দ্য সোল পিরিয়ড। ভীষণ শরীর খারাপ, ভীষণ বারবার খালি মানে মনে হয় যেন আমি মরে যেতে চাই, আমি বাঁচতে চাই না, আমাকে কেউ মেরে ফেলছে, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি, কেউ আমার যন্ত্রণা বুঝছে না, আপনি কোনো কাজে মন নেই, আপনার 3D থেকে আপনি পুরোপুরি ডিসকানেক্ট হয়ে যান, 3D থেকে আপনি আরো লো ভাইব্রেশনের ভেতর ঢুকে যান। মানে ধরুন এটা যদি 3D হয়, তাহলে আপনার টুইনের সাথে আপনার যখন সেপারেশন হচ্ছে, তখন আপনি পুরো মাইনাসের দিকে চলে যান, পুরো, মানে সে আপনাকে ছেড়ে দিয়েছে। মানে ধরুন আপনার হাতে ধরেছিল, পুরো ছেড়ে দিয়েছে, আর আপনি পুরো পাহাড় থেকে পুরো নিচে গিয়ে পড়লেন ধপাস করে। এটাই হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল পিরিয়ড। তো ওই টাইমটা খুব পেইনফুল থাকে, ওই টাইমে প্রচুর অ্যাট্যাকস হয়, আর আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ইনফেকশন হতে থাকে। কারণ যদি বায়োলজিক্যালিও বলি, মেন্টালি যদি আমরা খুব ডিস্টার্ব থাকি, তো ধীরে ধীরে না আমাদের অর্গ্যানসগুলো খারাপ হতে শুরু করে, ঠিক আছে। থাইরয়েড বৃদ্ধি পায়, ধীরে ধীরে বিভিন্ন রকম ইনফেকশন হয়, প্রত্যেকটা অর্গানের মধ্যে কিছু না কিছু ইনফেকশন, ইভেন আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারও নষ্ট হয়ে যায়, ইমিউনিটি সিস্টেম আমাদের আস্তে আস্তে খারাপ হয়ে যায়। ফলে বিভিন্ন রকমের শরীর খারাপ, অ্যালার্জিস, ভালো না লাগা, টেনশন, স্ট্রেস, চুল পড়ে যাওয়া, মুখটাকে এরকম ভুতনির মতো হয়ে যাওয়া, এগুলো সব আমরা ফেস করি, রাইট? এগুলো হয়। এটাকে পুরোটাকেই বলা হয় ডার্ক নাইট অফ দ্য সোল পিরিয়ড। কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল পিরিয়ডে আপনার ম্যাস্কুলাইন আপনার ফিজিক্যাল ফর্মে, মানে শারীরিক দিক থেকে তো সে আপনার থেকে দূরে চলে যায় ঠিকই, এনার্জিও সে উইথড্রল করে নেয় ঠিক, কিন্তু ডিভাইন ম্যাস্কুলাইন কখনো তার শক্তিকে ফেলে দেয়, ঠিক আছে। যেমন শিব যখন ধ্যানে বসেছিলেন, তার যে আত্মা মানে স্পিরিট, সে সব সময় কিন্তু দেখবেন, আমরা যখন শিব শক্তি দেখেছি সিরিয়ালগুলোতেও, মহাদেব কিন্তু বিভিন্ন রূপ নিয়ে নিয়ে না মায়ের সাথে দেখা করতে আসতেন, যখন পার্বতী মা তপস্যা করতেন। এর মানেটা কি, আপনার ম্যাস্কুলাইন তখন ধ্যানে বসে যান, মানে চুপ হয়ে যান, কিন্তু তার যে স্পিরিট, তার স্পিরিটের একটা অংশ আপনার সাথে সব সময় থাকে, সেটাই হচ্ছে ডিভাইন ম্যাস্কুলাইন। ওটা কিন্তু ডিস্টর্টেড ম্যাস্কুলাইন নয়, মানে 3D সেলফের ম্যাস্কুলাইন নয়, উনি হচ্ছেন ডিভাইন ম্যাস্কুলাইন, মানে ডিভাইন। যেমন আমরা শ্রীকৃষ্ণকে ভাবি একটা এনার্জি, মহাদেবকে ভাবি এনার্জি, ওরকম ডিভাইন এনার্জি, সে আপনাকে পদে পদে গাইড করতে থাকে। আপনি যতই লো ভাইব্রেশনের দিকে ঢুকে যান না কেন, কোনো একটা এনার্জি আপনাকে ভেতর থেকে পুশ করে যে আমাকে এবার ওপরের দিকে উঠতে হবে, আমাকে তাও চেষ্টা করতে হবে, যতই আমার কাঁধে বোঝা থাক, যতই আমার ভেতরে পেন থাক, কিন্তু না, আমি মরে যাব না, আমি ফাইট করব। এই স্পিরিটটা কে দেয়?
ওই ডিভাইন ম্যাসকুলাইনের স্পিরিট, আপনার অন্তরে একটা ডিভাইন ম্যাসকুলাইন আছে, সে এবার আস্তে আস্তে জাগতে শুরু করে। তো আপনি যে মাইনাস রান করছিলেন আর আপনার 3D ম্যাসকুলাইনকে যে টেনে খিঁচে বার করে নেওয়া হলো সেপারেশন টাইমে, তো আপনার মাইনাসটা না ধীরে 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 পজিটিভ চার্জের সাথে, বলতে পারেন মাইনাস প্লাস কোনোটাই নয়, আপনি আস্তে আস্তে জিরোতে চলে আসেন। না আপনি অত্যন্ত নেগেটিভ থটস রাখেন, না অত্যন্ত পজিটিভ থটস রাখেন, আপনি নিউট্রাল, আপনি প্রেজেন্ট টেন্সে আছেন। এটাকে বলা হয় সোল মার্জিং। আপনারা শুনেছেন নিশ্চয়ই DMDF ব্যালেন্স, সোল মার্জিং, ইং অ্যান্ড ইয়াং ব্যালেন্স, 7 চাকরা ব্যালেন্স, এটাকেই বলা হয়। যেখানে আপনি না মাইনাসে রান করবেন, মানে না আপনার নেগেটিভ থটস, না আপনার ওভার এক্সাইটমেন্ট, না আপনার ওভার স্যাডনেস, আপনি একটা জিরো পয়েন্টে চলে আসবেন, মানে নিউট্রাল। ওই নিউট্রাল পয়েন্টে আসার পর আপনার 3D ম্যাসকুলাইনকে, ওই যে আপনার ডিভাইন ম্যাসকুলাইন আছে, সেই ডিভাইন ম্যাসকুলাইন তাকে পুশ করে, কার্মা ক্লিন করে, তার যে কার্মা ব্যাগেজেসের ভেতরে উনি ঢুকে আছে বা কার্মিক লাইফের ভেতর যে ওনাকে ইনভলভ রাখা আছে, ওই কার্মিক লাইফ থেকে নিজেকে ডিসকানেক্ট করে এবারে আপনার দিকে আসার জন্য তাকে গাইড করা হয়। তো বুঝতে পারছেন, অ্যাকচুয়াল পুরো জার্নিটাই রান করছেন আপনার সেই ম্যাসকুলাইন, যে হচ্ছে ডিভাইন ম্যাসকুলাইন। উনি প্ল্যান করে এই জার্নিটাকে চালাচ্ছেন। আপনার 3D ম্যাসকুলাইন জাস্ট একটা পপেট। ওকে, তো ডার্ক নাইট অফ দ্য সোল আপনার কমপ্লিট হয়ে গেছে, আপনি লাস্ট স্টেজে আছেন। লাস্ট স্টেজে কি হয় বন্ধুরা, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে রোগ ভোগ বা এই যে এতটা নেগেটিভ মেন্টালিটির ফলে, এত অ্যাট্যাক্সের ফলে আমাদের না বিভিন্ন রকম শারীরিক দিক থেকে অনেক কিছু আমরা যে সহ্য করি, যেটাকে বলা হয় কুণ্ডলিনী অ্যাসেনশন জার্নি, কখনো ইজি হয় না। প্রচুর ইনফেকশন এবং প্রচুর রকমের হেলথ প্রবলেম ইস্যুস আমরা দেখতে পাই। অনেকে তো বলে কিডনি ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। কুণ্ডলিনী অ্যাসেনশন জার্নি পুরোটাই ডিভাইনলি গাইডেড হয়, আপনি চাইলেও করতে পারবেন না। যদি আপনি একজন স্পিরিচুয়াল পাথে যাবেন বলে এরকম কন্ট্রাক্ট সাইন করে এসেছেন এই জন্মে, তবেই আপনি করতে পারবেন। কেউ এখানে জোর করে অ্যাওয়েকনিং করতে পারে না। ঠিক আছে, পুরোপুরি ডিভাইনলি গাইডেড। যদি আপনার অ্যাওয়েকনিং হওয়ার থাকে তবেই হবে, আদারওয়াইজ হবে না। যতই আপনি জোর করুন, যতই আপনি প্রেশার দিন, কোনো না কোনো চাকরায় এসে এনার্জি এমন স্টাক হয়ে যাবে, ওখানটা আপনার ব্যথা করবে বা ওখানে নার্ভগুলো ফেটে বেরিয়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে। হ্যাঁ, এরকমও হয়, গলা দিয়ে রক্ত বেরিয়ে যায়, অনেকের অনেক রকম প্রবলেম হয়, শিরা এরকম ফুলে যায়। কারণ ওদের হওয়ার নয়, কিন্তু ওরা জোর করে স্পিরিচুয়ালিজমে আসার চেষ্টা করছে। জোর করে কোনো কিছুই হয় না, সবই ন্যাচারালি হবে। ওকে, সো লাস্টে কি হয় বলুন তো, আমাদের শরীরের না একটা রিবার্থ হয়। মানে আপনার যে অর্গ্যানস গুলো, যেগুলো যা যা ইনফেকশন আছে, ও না ওই ইনফেকশনস গুলোকে আবার রিবিল্ড, মানে নিজের সেলগুলোকে আবার রিবিল্ড করে। ধরুন আপনার স্কিনে ইনফেকশন আছে, তো লাস্টে যে কি হবে, আপনার স্কিনটা না আবার রিবিল্ড হবে, মানে ধীরে 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 অটোমেটিক্যালি পিলিং হবে অ্যান্ড নতুন সেল আসবে, নতুন সেল আসবে। এটাকে রিবার্থ বলা হয়। আমরা জানি যে একটা নিউবর্ন বেবির যেমন সমস্ত অর্গ্যানস থেকে শুরু করে সমস্ত, মানে ওর পুরো বডিটা একদম নতুন, একদম রাইট, রিবিল্ড মানে নতুন ভাবে তৈরি হয়েছে, একদম নতুন। তো আপনার না ওরকম নতুন ভাবে তৈরি হয়। আর এটা ওম চাকরা যখন আমাদের অ্যাক্টিভেট হয়, ওম চাকরা অ্যাক্টিভেশনের পর আমরা নিজের একটা সেলফকে নিজের ওম চাকরা যোনি থেকে জন্ম দিই, যেটা হচ্ছে মাদার ওম বলা হয়। মাদার ওম বলা হয়, যেটা হচ্ছে আমরা কামাখ্যা মাকে পুজো করি এবং আমরা মা শক্তিকে যে পুজোটা করি। ঠিক আছে, তো স্পিরিচুয়ালিজমের ভাষায় এটাকে একটা রিবার্থ বলা হয়, এটাকে বলা হয় একটা নতুন জন্ম। আপনি শরীর ছাড়বেন না, কিন্তু আপনার শরীর নিজেকে নতুন ভাবে তৈরি করবে, পুরনো ঘা থাকবে না, ওকে, এক্সিস্ট করবে না। এটাই হচ্ছে টুইন ফ্লেম জার্নির কমপ্লিশন, মানে লাস্ট স্টেজে। আগে আপনি এটা পুরোপুরি রিবার্থটা কমপ্লিট করবেন, দেন আপনাদের 3D ইউনিয়ন হবে। তো আপনি সেই প্রসেস দিয়ে এখন যাচ্ছেন। ঠিক আছে, তো আপনার যে একটা মাদার ওম আছে, মানে আপনার অন্তরে যে একটা ফেমিনাইন শক্তি আছে, সেই আপনার একটা নতুন সেলফকে জন্ম দিচ্ছে। ঠিক আছে, ওকে, সো লেটস সি, দেখা যাক। আমি খুব ক্লিয়ারলি বললাম। সত্যি কথা বলতে এই ভিডিওটা যার কাছে গিয়ে পৌঁছাবে সে ভীষণ লাকি। ওকে, সো দেখা যাক কি এক্সট্রা গাইডেন্স আছে। ম্যানিফেস্টেশন,
বটম অফ দ্য ডেক হচ্ছে স্পিরিচুয়াল ম্যাচুরিটি। ডেফিনেটলি এখান থেকে আর আপনি একা একা জার্নিতে চলবেন না, আপনি এবং আপনার কাউন্টার পার্ট 3D তে গ্রাউন্ড হয়ে এবার জার্নিটা কমপ্লিট করবেন। আচ্ছা, এখানে ম্যানিফেস্টেশনের কার্ডটাতে আমি যে চাকরাস গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রুট চাকরা, সোলার প্লেক্সাস চাকরা এবং হার্ট চাকরা। তো দেখা যাচ্ছে যে আপনার রুট চাকরার মধ্যে মানে দেখুন এখানে একটা ইনফাইনাইট সাইন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, রাইট? এই যে ইনফিনিটি সাইন যেটা আপনি দেখতে পাচ্ছেন, তার মানে কি হচ্ছে, এখন আপনার রুট থেকে স্যাক্রাল থেকে হার্ট এরকম ভাবে এনার্জির ফ্লো চলছে, এরকম ভাবে এখন এনার্জি ফ্লো করছে আপনার শরীরের মধ্যে। তো সেই কারণের জন্য আপনার শারীরিক দিক থেকে যা প্রবলেম আছে ওগুলোর হিলিং হচ্ছে। কারণ দেখবেন বায়োলজিক্যালিও ডক্টরসরা সবসময় বলেন পেটের খেয়াল রাখতে। তারপরে রুট চাকরার মধ্যে কি কি পড়ে জানেন? হাড়, অস্থিমজ্জা, প্লাজমা, এগুলো পড়ে, রক্ত। তো একটা মানুষের যদি হাড় ভীষণ শক্তিশালী হয়, বোনস, এবং তারপরে বলতে পারেন রক্ত, ব্লাড সবসময় পিউরিফাই হচ্ছে, বডি অটোমেটিক্যালি ব্লাড ভালোভাবে প্রডিউস করছে, পিউরিফাই হচ্ছে, সেই ব্যক্তিটার শরীর কিন্তু কখনোই খারাপ হবে না, বড় ধরনের রোগ তার হতেই পারে না। তো রক্তচাপ এবং বোনস এই দুটো হচ্ছে আমাদের রুট চাকরা থেকে অপারেট হয়। কারণ একটা মানুষের যদি রক্ত ভালো হয়, বোনস ভালো হয়, তো সেই মানুষের বাকি রোগগুলো কিন্তু খুব একটা হবে না, খুব বড় সড়ো রোগ হতে পারে না, রাইট? তারপরে হচ্ছে আমাদের গাট, রাইট? আমাদের পেট, যার পেট সুস্থ, ঠিকঠাক মতো তার ডাইজেস্টিভ ট্র্যাক চলছে, সেও কখনোই অনেক বড় রোগের শিকার হতে পারে না। তো ডাইজেস্টিভ ট্র্যাক, সেই জায়গাটার আপনার হিলিং চলছে। হার্ট চাকরা মানে আমাদের হৃৎপিণ্ড। তো আপনি ভালো করে জানেন হৃৎপিণ্ড খুবই ইম্পর্টেন্ট একটা অর্গ্যান, ঠিক আছে? তো হৃৎপিণ্ডের মধ্যেও এখন হিলিং চলছে। তো আমি বলতে পারি যে আপনার গলার নিচ থেকে শুরু করে আপনার বাকি শরীরের পুরো পোর্শনটারই হিলিং চলছে, ঠিক আছে? এটা হলো এখনকার এনার্জি। লেটস সি লাইট ইউর ফায়ার। যদি ডাইজেস্টিভ ট্র্যাক ডিসঅর্ডার দিয়ে আপনি খুব ভুগছেন, তো ডোন্ট ওয়ারি, আপনার শরীরের না ফায়ার এনার্জি বৃদ্ধি পাচ্ছে। আর ফায়ার এনার্জি যখন বৃদ্ধি পায় না, আমাদের গাট হেলথ সবসময় ভালো থাকে। খুব বেশি বেড়ে গেলে খারাপ, কিন্তু ব্যালেন্সে যদি বাড়ে, ঠিক আছে? আর ডাইজেস্টিভ ট্র্যাক ডিসঅর্ডারের কারণেই কিন্তু মানুষের স্কিন প্রবলেম, হেলথ প্রবলেম, তারপরে হেয়ার লস হওয়া, এগুলো সব হয়। তো ডাইজেস্টিভ ট্র্যাকের যেহেতু হিলিং চলছে, তো আপনার এই প্রবলেমসগুলোর কিন্তু সলিউশন আসছে। স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। আচ্ছা, জীবনের ম্যাক্সিমাম টাইম জোন হয়তো আপনার শরীর সুস্থ না থাকার কারণে অনেক জায়গায় আপনি পার্টিসিপেট করতে পারেননি, অনেক জায়গায় আপনি যেতে পারেননি, অনেক ছোট ছোট মুভমেন্টকে আপনি সেলিব্রেট করতে পারেননি। কিন্তু এখন কি হচ্ছে, আপনার এই আফটার দিস হিলিং আপনার একটা নতুন ভার্সন যেটা ক্রিয়েট হচ্ছে, সে না এনজয় করতে পারবে লাইফটাকে, তার যা ইচ্ছে করবে সে সেটাকে করতে পারবে। এটার্নাল লাভ, এটা এমপ্রেসের কার্ড, ভীষণ বিউটিফুল এই কার্ডটা। আপনার ফার্টিলিটি বাড়ছে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দিই। আচ্ছা, রা শেয়ার ইউর গিফট, ঠিক আছে?
ফাইনাল স্টেজে যারা চলে আসে না, বিশেষ করে ডিভাইন ফেমিনাইন্স এর এনার্জি এই গ্রুপে বেশি আছে, সবাই এখানে ডিভাইন ফেমিনাইন্সই। সো বেসিক্যালি না, লাস্ট স্টেজে এসে আপনার ফার্টিলিটি রেট প্রচুরভাবে বেড়ে যায়। ফার্টিলিটি রেট বেড়ে যাওয়া মানে আপনি দেখবেন যে আপনার ওই হিপস এর যেই পোর্শনটা, সেই জায়গাটা আপনি যদি খুব রোগাও হন না, ওই জায়গাটা বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি যে মেয়েদের যে আপনার হিপসের পোর্শনটা ওটা বৃদ্ধি পায় যাতে সন্তানকে ধরে রাখতে পারে ঠিক মতো, রাইট? তো ইয়েস, আপনার শরীরের মধ্যে না আপনি কিছু চেঞ্জেস দেখতে পারবেন। কি কি চেঞ্জেস? যেরকম আপনার হরমোনসগুলো না আপনাকে, মানে হরমোনসগুলো খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে, ফলে গ্ল্যামার দেখতে পারবেন, খুব সুন্দর চুল দেখতে পারবেন। একটা মেয়ের মধ্যে আমরা কি দেখি? একটা মেয়ের সৌন্দর্য মানে আমরা কি জানি? সুন্দর চুল, ন্যাচারাল চুল, ন্যাচারালি, তারপর ন্যাচারালি একটা গ্ল্যামার। বলে না বিয়ের ফুল ফুটেছে, ওই টাইমে একটা মেয়েকে দেখতে খুব সুন্দর লাগে। এর মানেটা কি? তার ফার্টিলিটি রেট সেই টাইমে অনেকটা বেড়ে যায়। ওই কারণের জন্য দেখুন, ইউনিভার্স চায় যে আনকন্ডিশনাল ভাবে হাই ভাইব্রেশন দুটো সোল তান্ত্রিক লাভ এনার্জি, সেক্সুয়াল এনার্জি এক্সচেঞ্জ করুক। ওর ফলে একটা খুব হাই ভাইব্রেশন সোলের ক্রিয়েশন হোক, মানে একটা বাচ্চা ক্রিয়েট হোক যার বাবা মা ভীষণ হাই ভাইব্রেশনাল, তো বাচ্চাটাও অনেক বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। একটা বাচ্চা যদি ইন্টেলিজেন্ট হয় তবেই না সে মাদার আর্থকে সার্ভ করতে পারবে, ঠিক আছে? ও ফ্রিডম মেন্টালিটি থেকে চলবে। ওকে, সো সেই জিনিসটা ইউনিভার্স চায়। ইউনিভার্স আপনাদের ইউনিয়ন কেন করাবে? সোজা কথা বলুন, ইউনিভার্স কেন আপনার ম্যারেজ করাবে, কেন ইউনিয়ন করাবে, কেন করাবে? অফকোর্স মাদার আর্থকে সার্ভ করার জন্য। অ্যাজ আ কাপল আপনারা মাদার আর্থের জন্য চিন্তা করবেন, শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করবেন তাহলে তো সেপারেশন হয়ে যাবে। নিজেদের কথা চিন্তা করতেন বলেই তো সেপারেশন হয়েছিল, এটাই হয়, ঠিক আছে? তো এখন আপনি না নিজের শরীরের মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পারবেন। ইভেন আপনি দেখবেন যদি আপনি খুব রোগা সোগা তাদের জন্য বলছি, দেখবেন যে আপনার শরীর না বেশ কার্ভ কার্ভ হচ্ছে আপনার শরীরের মধ্যে। সে কার্ভি বডি, কিউবি বডি, বিশেষ করে আপনার হিপসের বোনস, হিপসের এরিয়া, ঠিক আছে? তারপরে চেস্ট এরিয়া ফিমেলসের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? গ্ল্যামার, গায়ে বেশ একটা অদ্ভুত কি বলবো, মানে অদ্ভুত টাইপের একটা সৌন্দর্য, এটা আপনি দেখবেন বৃদ্ধি পাবে, এটা হবে, এটা হচ্ছে, এটা গোয়িং অন প্রসেসে আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে আপনার এই হিলিংটা হয়তো এই বছরটা পুরোটা কন্টিনিউ করতে পারে, ঠিক আছে? আর কিছু মানুষের ক্ষেত্রে অগস্টের মধ্যে এটা হয়ে যাবে, সেপ্টেম্বর থেকে আপনার এই এনার্জিটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, সো একটা গাইডেন্স কার্ড দেখবো। দেখুন এই সময় না আপনি লাল লাল বলবো না, বেদানা খান। আমি এটা এর জন্য বলছি কারণ এখানে বেদানা আছে। আচ্ছা, লেটস সি, দেখা যাক গাইডেন্স কি আছে। একটা ফাইনাল কার্ড। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি লিসেনিং উইথ ইউর হার্ট এটা বেছে নিয়েছেন, আই ট্রাস্ট দ্য মেসেজেস আই রিসিভ ফ্রম মাই হার্ট। দেখা যাক যে স্পিরিচুয়াল জার্নিতে আপনার জন্য এনার্জি আপডেট কি রয়েছে অ্যান্ড কি গাইডেন্স রয়েছে। লিসেনিং উইথ ইউর হার্ট, আই ট্রাস্ট দ্য মেসেজ আই রিসিভ ফ্রম মাই হার্ট। তো আপনার হৃদয়, বিশেষ করে গোল্ডেন হার্ট চাকরা অ্যাক্টিভেশন হচ্ছে, আর আপনার হৃদয় আপনার সাথে এখন অনেক কথা বলে, আর সেখান থেকে আপনি অনেক কিছু রিসিভও করছেন, এই আর কি। তো বেসিক্যালি কি হয়, আমরা যখন স্পিরিচুয়াল জার্নিতে থাকি তো সেখানে কাউন্টার পার্টদের মধ্যে যেহেতু তারা সেম সোল, ফেমিনাইন আর ম্যাসকুলিন এনার্জি, তো ওনারা টেলিপ্যাথিক্যালি মেসেজেস ডেলিভার করতে পারে। তার মনের কথা দুজন, মানে তার মনের কথা সে শুনতে পায়, বুঝতে পারে, তার মনের কথা সে বুঝতে পারে। এটা তখনই হয় যখন ডিএমডিএফ ব্যালেন্স করে ফেলেছে, বিশেষ করে ডিএফ এনার্জি মানে ডিভাইন ফেমিনাইন, তবেই এটা হয়, নইলে এটা পসিবল না।
ইনিশিয়াল স্টেজ এটা হবে না, এটা যখন 7 চাকরা ব্যালেন্স হয়ে যাবে তারপরের কথাটা বলছি। দুজনের থটস আর ফিলিংসকে মেন্টালি শেয়ার করতে পারি, ওকে, টেলিপ্যাথি যেটাকে বলা হয়, গোল্ডেন হার্ট চাকরার অ্যাক্টিভেশনের পর। তো এরকম না, মেন্টালি আপনারা দুজন মিলে একে অপরের থটস শেয়ার করে চলেছেন বর্তমানে, এই হচ্ছে ব্যাপার। ওকে, লেটস সি, দেখা যাক কি গাইডেন্স আছে ফর গ্রুপ 2। The distorted feminine, okay. Bottom of the deck হচ্ছে লাইফ পারপাস আর কানেকশন। আচ্ছা দেখুন, আপনার মন বলছে, আপনার হৃদয় বলছে, আপনার অন্তরাত্মা বলছে যে ডেফিনেটলি আপনার যে ফেমিনাইন, আপনার যে কুইন, সে ভীষণভাবে ডিস্টর্টেড এনার্জিতে আছে, সে ভীষণভাবে ভেঙে পড়েছে, বা সে ভীষণ আঘাত পেয়েছে, সে ভীষণ কষ্ট পেয়েছে, তার দুঃখ হচ্ছে, এটা আপনার ফিল হয় ভেতর থেকে, ঠিক আছে? আর আপনি এটা সেন্স করতে পারছেন, মানে তার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, এগুলোকে না আপনি রিসিভ করছেন, আপনি বুঝতে পারছেন, সেন্স করতে পারছেন যে কতটা পেন সে ফিল করছে, তার খুব পেন ফিল হচ্ছে। আর আপনি না সেই পেইনটাকে হিল করতে চান, আপনি এটা মনে করছেন যে আমি তার মনে, হৃদয়ে যত আঘাত দিয়েছি, তাকে আমি যতগুলো ঘা মেরেছি, আমি নিজেই খুব রেসপন্সিবিলিটির সাথে যখন তাকে আঘাত করেছি, তো খুব রেসপন্সিবিলিটির সাথে আমি তার ওই আঘাতগুলোকেও হিল করব, তার পেইনগুলোকেও আমি হিলিং দেব, আমি করব। আগের মেসটা আমি করেছি, তো এবারে ঠিকটাও আমি করব। তো এরকম একটা ব্যাপার আছে, এখানে কানেকশন দেখাচ্ছে, সোলমেট দেখাচ্ছে, তো একটা ফ্রেন্ডলি জেস্টারের সাথে এই রিলেশনশিপটা আবার নতুন করে শুরু হোক, এটাই আপনি চাইছেন। অ্যান্ড ইউনিভার্সেরও সাপোর্ট আছে, আর ইয়েস নিশ্চয়ই হবে, আপনি হিল করতে চান আপনার ফেমিনাইনকে, আপনার শক্তিকে। আপনার মনে হচ্ছে যে তাকে অনেকটাই আপনি আঘাত দিয়ে ফেলেছেন, তো তার ঘাগুলোকে আপনি ভরতে চান ভালোবাসা দিয়ে, লাভ দিয়ে, ওকে। সো আর দেখবো, কারণ আপনার মনে হয় এটাই আপনার লাইফ পারপাস। আচ্ছা, টেল দ্য ট্রুথ, তো আপনি সত্যি কথা বলতে চান। আপনার গাট ফিলিংস বলছে, মানে সোল বলছে, ইনার ভয়েস বলছে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু মিথ্যে কথা বলার কারণে হয়তো সামনের ব্যক্তিকে আপনি অনেকটা আঘাত করে ফেলেছেন। তো সেই যন্ত্রণাটাকে সেন্স করে আপনার মনে হচ্ছে না, এবারে আর আমি মিথ্যে কথা বলবো না বা কিছু কথা লুকাবো না, সত্যিটাই বলে দেব, কারণ এটা আপনার সোল আপনাকে বলছে। কারণ লিসেনিং উইথ ইউর হার্ট, এটাই বারবার এটা বলছে যে আপনার সোল এগুলো আপনাকে বলছে করতে। সোল ফ্যামিলি, দেখুন আপনার যে সোল ফ্যামিলিরা আছেন, মানে যারা
আপনার এই জার্নিতে পার্টিসিপেট করছেন, পজিটিভ আর নেগেটিভ দুটো ওয়েতেই বলছি, কারণ আমাদের জন্মের পর থেকে আমাদের জীবনযাত্রায় অনেক ক্যারেক্টার্স থাকে, অনেক সোলস থাকে যাদের সাথে আমাদের সোল কন্ট্রাক্ট থাকে, কিছু মানুষের সাথে পজিটিভ, কিছু মানুষের সাথে নেগেটিভ, ওরা সবাই আমাদের লাইফে পার্টিসিপেট করে। তো সেই রকমই না, আপনার ফিল হচ্ছে যে আপনার সোল ফ্যামিলির সবাইও চাইছে যে আপনি এই অ্যাকশনস গুলো নিন। এনসেস্টার থেকে শুরু করে স্পিরিট গাইডস থেকে শুরু করে সবাই, ইভেন ইউনিভার্স এনার্জি, ইউনিভার্সাল এনার্জি, আপনার সোল ফ্যামিলি, তো সবাই চাইছে যে আপনি সত্যি কথাটাই বলুন, সত্যের স্বাদ দিন। এখন এটাই এনার্জি, ঠিক আছে? এন্ড অফ আ সাইকেল। আচ্ছা, আপনি একটা মানে কথা লোকাতে লোকাতে, ফিলিংস লোকাতে লোকাতে, তারপর মিথ্যে কথা বলতে বলতে টায়ার্ড, শেষ। মানে হয় না, একটা একটা পিক পয়েন্ট অব্দি যাওয়ার পরে মানুষ মনে করে এনাফ ইজ এনাফ, আর নয়। তো এটাই ইউনিভার্সাল এনার্জি, আপনার গুরুজনেরা সকলে মিলে এটাই আপনাকে বলছে, একটা চ্যাপ্টারকে ক্লোজ কর, ব্যাস, হয়েছে, অনেক হয়েছে লুকানো চোরানো, এবার সত্যের স্বাদ দাও, সত্যি কথা বলো। ইয়েস, এটাই লাইফ পারপাস, ঠিক আছে? এইদিকে পুশ করা হচ্ছে, কারণ একটা সাইকেল এবছর এন্ড হবে। ইভেন আপনারা দেখছেন কালেকটিভ লেভেলেও চারপাশে কত কিছু এন্ড হচ্ছে, খুবই ভয়ঙ্কর লাগছে, ভয় লাগছে ঠিকই, বাট কিছু না কিছু শেষ হচ্ছেই আশেপাশে, মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে। সত্যি একটা চ্যাপ্টারের ক্লোজার এবছর দিয়েই যাবে, কারণ এটা স্যাটার্নের বছর, আর এই অগাস্ট মান্থ তো বিশেষ করে, কারণ অগাস্ট মান্থ ভীষণ পাওয়ারফুল মান্থ, কারণ 8 আর ইনফাইনাইট নাম্বারটাই হচ্ছে স্যাটার্নের, শনি মহারাজ। আর শনি মহারাজ কর্মারই রেজাল্ট দেন, উনি কখনো কাউকে পানিশমেন্ট দেন না, যে যেটা করেছে সেই অনুযায়ী সে যা ডিজার্ভ করে তাকে হাতে দিয়ে সে বেরিয়ে যায়, সে ঘুষখোর না। অন্য অন্য দেবতাদেরকে আপনি ফুল, চন্দন, প্রসাদ, তপস্যা এসব করেও অনেক কিছু করতে পারবেন, কিন্তু শনি মহারাজ এরকম কর্ম কখনোই করবে না। শনি মহারাজ খালি চান আপনার কর্ম, উনি আসবেন, উনি লিস্ট চেক করবেন, আপনি কি কি কর্মা করেছেন, আপনি কি ডিজার্ভ করেন, সেটা আপনাকে দেবেন আর বেরিয়ে যাবেন, ঠিক আছে? তো এই বছরটা ওই কারণের জন্য এখানে এসেছে, নো মোর হাইডিং। ইয়েস, দেখুন এখানে বারবার দেখা যাচ্ছে যে আপনাকে বলা হচ্ছে সিক্রেট ম্যারেজ, ওকে। আর ইভেন পসিবিলিটিস রয়েছে যে আপনি হয়তো অবশ্যই এখানে আপনার কাউন্টার পার্টির এনার্জি বেরিয়ে এসেছে, আপনার কুইনের এনার্জি বেরিয়ে এসেছে, আপনার লক্ষ্মীর এনার্জি বেরিয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে আপনি বিবাহ করতে চান, আর সেই কথাটা আপনি আর লুকাতে পারবেন না, এবার বেরিয়ে যাবে, কারণ সময় এসে গেছে। পুরো কায়নাত এক হয়ে জোট হয়ে আপনার পাশে দাঁড়িয়ে আছে, সবাই চায় আপনি সত্যের স্বাদ দিন, সত্যি কথা বলুন, নো মোর হাইডিং, আর লুকোনোর কোনো দরকার নেই, সব ফিলিংস খুলে বলুন, যা আপনি বলতে চান, যেখানে আপনি বলতে চান, পুরো দুনিয়াকে বলতে চান, তো সেটা বেরোতে চাইছেন। ওকে, সো এবারে দেখবো, আচ্ছা আমি একটু ট্যারো কার্ডসও দেখছি, কি জানি আমার মন করলো। গ্রুপ 1-এ আমি দেখিনি কার্ডস। অনেকদিন পর আমি এই ডেকটা বার করেছি, এই ডেকটা ব্যবহারই করা হয় না। আসলে ইউটিউবে কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে, বেশি বোল্ড যদি কোনো পিকচার বেরিয়ে যায় তাহলে এবার সেটাকে কি বলে, ওই কিরকম একটা গ্রিন না, রেড রেড বা ইয়েলো ইয়েলো করে দেয়। দেখা যাক, তাও দেখবো।
কিছু এক্সট্রা মেসেজেস। 3 of Pentacle, সত্যি কথা বলতে না, আপনি এই রিলেশনশিপটাতে পার্টিসিপেট করতে চান। ভালোবাসা, একটা সুন্দর জার্নি, সেটাকে আপনি এক্সপিরিয়েন্স করতে চান। লাভকেও আপনি এক্সপিরিয়েন্স করতে চান, আপনার সোল চাই সেটা। কিং অফ ভ্যান্স, একটা কথা আমি ট্রুলি বলতে পারি, একজন পুরুষ মানুষ তিনি যদি সত্যি কাউকে ভালোবাসেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি তাকে ভালোবাসেন, কোনোদিনও ভুলতে পারবেন। এতই প্রিয়, তো এই বিষ্ণুপ্রিয়া বলে না, তো সেই রকম প্রিয়। তো সত্যি আপনি ভীষণ ভালোবাসেন কারো। তো এবার সময় এসে গেছে বলার। আর একটা কার্ড নেব, 5 of Wands। ওকে, দ্য টাওয়ার। সমস্যাটা হচ্ছে কি, এখানে আপনি মনে করছেন যে আমি যাকে ভালোবাসি সে হচ্ছে একটা প্রেশিয়াস ডায়মন্ড, এবার অন্য কেউ তাকে তুলে নিয়ে যাতে না চলে যায়, তার আগে আমাকে নিজেরটা বুঝে নিতে হবে। এই হচ্ছে মেন ব্যাপার এখানে। তো অন্য কেউ আপনার প্রেশিয়াস ডায়মন্ড, আপনার বাড়ির লক্ষ্মীকে তুলে নিয়ে চলে যাবে, ইটস বেটার আমি নিজেই নিয়ে চলে আসি। তো এইরকম একটা এনার্জি এখানে দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনাকে আপনার সোল যা করতে বলছে আপনি সেটাই করুন, কারণ আমাদের ইনার ভয়েসই কিন্তু ডিভাইন, ডিভাইন আর কোথাও নয়। ডিভাইনকে খোঁজার জন্য আমাদের স্পেসিফিক্যালি কিছু মন্দিরে যেতেই হবে, লাইন দিতেই হবে, তারপর আপনার ঘুষ খাওয়াতেই হবে, তবে গিয়ে ঈশ্বরকে পাবো, তা ঠিক না। ইনার ভয়েসটাই হচ্ছে ডিভাইন। তো অন্তরাত্মা যা বলছে ওগুলো শুনে নিন, ঠিক আছে? লেটস সি, দেখা যাক এখানে। আপনি প্রোভাইডার হতে চান, প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান। আচ্ছা, ধূমাবতী। ইয়েস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, লেটিং গো। আপনার মনে হচ্ছে যে এই ধূমাবতীর কার্ড যখনই আমার কাছে আসে না, মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় ডেফিনেটলি। ধূমাবতীর স্টোরি যদি আপনারা পড়ে থাকেন, ভীষণ পেইনফুল, ঠিক আছে? যাই হোক, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, লেটিং গো এর কথাটার মানে হচ্ছে আপনি চান যে পুরাতন যা হয়ে গেছে সেগুলো শেষ হয়ে যাক, পুরনো চ্যাপ্টার ক্লোজ হয়ে যাক। সামনের ব্যক্তির মধ্যে যতটুকু পেন বা আঘাত এখনো রয়ে গেছে বলে আপনার ফিল হয়, সেগুলো যাতে ধুয়ে মুছে যাক, এর জন্য আপনি প্রচুর চেষ্টা করবেন, এরম একটা ধারণা আছে এখানে। দুর্গা, ইনার স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। ওকে, দেখুন একটা একটা ব্যাপার হচ্ছে আপনি যা যা অ্যাকশন নেবেন, ইউ আর প্রোটেক্টেড, আপনার ক্ষতি কোনোদিনও হবে না, বিকজ আপনার ইনার ফেমিনাইন এনার্জি শক্তি সে আপনাকে প্রোটেকশন দিচ্ছে। আর মা দুর্গা যাকে প্রোটেকশন দেবে তার ক্ষতি তো কেউই করতে পারবে না। স্বর্গ, মধ্য, পাতাল কোথাও কেউ এক্সিস্ট করে না যাকে মা প্রোটেকশন দিচ্ছে। আপনার ইনার ফেমিনাইন এনার্জি তাকে প্রোটেকশন দিচ্ছে। আর ইভেন আগামী দিনে তো দুর্গা পুজোও আসছে, তো এই টাইম জোনটাতে
আপনি যাই করবেন ইউ আর প্রোটেক্টেড, ঠিক আছে? এটাই হচ্ছে মা দুর্গার তরফ থেকে এখানে মেসেজ। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি স্টেপিং ইনটু স্টিলনেস এটাকে বেছে নিয়েছেন, মাই পাওয়ার ইজ বর্ন ইন দ্য মিস্ট্রি অফ সাইলেন্স, ম্যাজেস্ট্রি অফ সাইলেন্স। ওকে, বেসিক্যালি আপনি এখন বর্তমানে কারেন্ট সিচুয়েশনে যেটাতে আছেন, দুটো প্রবাবিলিটিস আমি এখানে দেখতে পাচ্ছি। কি কি প্রবাবিলিটিস? এখানে অনেকে রিডিং দেখেন, তো কিছু মানুষ এমন আছেন যাদের মন ভীষণ অশান্ত, মানে প্রচুর পরিমাণে আপনি জীবনে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখছেন, হার্ট ব্রেকিং সিচুয়েশন, প্রচুর কষ্ট দেখছেন, বা আপনার ডার্ক নাইট অফ দ্য সোল পিরিয়ড শুরু হয়ে গেছে। কারণ এবছর অনেক টুইন ফ্লেমসের অ্যাওয়েকনিং স্টার্ট হচ্ছে, নেক্সট ইয়ার আরও হবে, বিকজ ডিভাইনের একটা কিছু প্ল্যান আছে। ওই প্ল্যানটা অনেক বড়, এখানে শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে। আমি একটা স্পেসিফিক ভিডিওতে ডিভাইন প্ল্যান অ্যাকচুয়ালি কি, টুইন ফ্লেমসদের জন্য কেন ডিভাইন টুইন ফ্লেমস তৈরি করে, আসল উদ্দেশ্যটা কি, কালেকটিভ বড় উদ্দেশ্যটা, ছোটখাটোর কথা বলবো না, সেটা নিয়ে ওখানে একটা ফুল ভিডিও বানিয়ে দেব। তো বেসিক্যালি না, আপনি যদি ইনিশিয়াল স্টেজে আছেন, ভীষণ পেন, ভীষণ ওভার থিঙ্কিং, ভীষণ স্ট্রেস, ভীষণ আপনার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে, তো দেখুন নিজেকে শান্ত করার চেষ্টা করুন। কে কি করলো না করলো ঠিক আছে, সেগুলো তো জাস্টিস নিশ্চয়ই হবে, কিন্তু আপনার মাইন্ড যদি ওভার থিঙ্কিং করে অল টাইম, তাহলে আপনার শরীরে আরও স্ট্রেস হরমোন রিলিজ হবে। তো প্রাণায়াম করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, রানিং করুন, মেডিটেশন, যোগা, এগুলোর ভেতরে চলে যান আস্তে আস্তে। ফরগিভনেস, ক্ষমা করুন। ইনিশিয়াল স্টেজে আছেন তো আপনাকে স্টিলনেসই প্র্যাকটিস করতে হবে, ধীরে 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 আপনাকে শান্ত হওয়ার দিকেই এগোতে হবে। আপনি কাঁদুন, ইভেন আপনি কাঁদুন। ক্রাইম হচ্ছে খুব ভালো একটা থেরাপি। কেঁদে ফেললে আপনার দুঃখটা, দুঃখের ইমোশনসটা, হেভিনেসটা কান্নার জলের সাথে ধুয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায়। তো কান্না তো খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে স্পিরিচুয়াল জার্নিতে। মেল ফিমেল থার্ড জেন্ডার সবার ক্ষেত্রে বলছি, কেঁদে ফেলুন। কাঁদতে ইচ্ছা হয় আপনি কাঁদুন, কারোর সামনে গিয়ে কাঁদতে হবে না, আপনি এমনি চুপচাপ কাঁদুন, আপনি ডিভাইনের কাছে কাঁদুন। ওকে, তো আপনাকে স্টিলনেস প্র্যাকটিস করতে বলা হচ্ছে। আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ মিড অফ দ্য জার্নিতে আছেন বা একদম ইনিশিয়াল স্টেজে আছেন, ওই কারণের জন্যই স্টিলনেস প্র্যাকটিস করাটাই শেখাচ্ছে। কারণ ইউনিভার্স চায় আপনার একটা শান্ত মাইন্ড, যে জিরো থটস রাখে, ঠিক আছে? আপনার জীবনে এত কিছু হচ্ছে একটাই উদ্দেশ্য, যে সবকিছুর মধ্যেখানে আপনি নিজের মাইন্ডকে কি করে শান্ত রাখবেন, ওই প্র্যাকটিসটা ওখানে আপনাকে প্রো হতে হবে, ঠিক আছে? লেটস সি, দেখা যাক। ম্যাচুরিটি, ইয়েস, ঈশ্বর চাইছেন, ডিভাইন চাইছেন যে আপনার মধ্যে ম্যাচুরিটি আসুক। কারণ আজকালকার দিনের ছেলে মেয়েদের পড়াশোনাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, কেন জানেন? বিকজ ওরা ভীষণ মন চঞ্চল হয়ে যাচ্ছে, ওরা ওই কনসেন্ট্রেট করতে পারে না যে কোনো সাবজেক্ট বা যে কোনো টাইমে। টিচার পড়াচ্ছে কিন্তু ওদের মন নেই। এই ঘটনাগুলোই আজকালকার দিনে বেশি ঘটে, জেনজির ক্ষেত্রে এগুলো বেশি দেখা যাচ্ছে, এবং বাকিদের ক্ষেত্রেও অ্যাটেনশন স্প্যান ভীষণ কম হয়ে গেছে। এটা কেন হয়েছে? বিকজ আমরা বড্ড বেশি 3D দিকে ফোকাসড, এত বেশি সোশ্যাল মিডিয়া, এ কি করলো সে কি করলো, ও কি বলছে সে কি বলছে, আমরা নিজের সাথে কানেক্টেড না, নিজের সাথে ডিসকানেক্টেড আর বাকিদের সাথে কানেক্টেড।
তো যখন আপনি একটু সলিটিউড প্র্যাকটিস করবেন, একটু নিজের সাথে থাকবেন, একটু শান্ত থাকবেন, একটু চুপ থাকবেন, মাইন্ডকে একটু শান্ত করবেন, তখনই আপনার পড়াশোনায় মন বসবে, কিছু নতুন শিখতে মন বসবে। আদারওয়াইজ আপনি টাকার পর টাকা নষ্ট করবেন, বাট কোর্সেসগুলো যে শিখছেন আপনার বিদ্যাটা আপনি অর্জন করতে পারবেন না। শুধু টাকা যাবে আর সার্টিফিকেটই আসবে, আর সার্টিফিকেট কিন্তু ম্যাটার করে না। আপনি এক গাদা সার্টিফিকেটস রেখেছেন, অনেক টাকা দিয়ে আপনি সার্টিফিকেটসগুলো কিনছেন, কোর্স কিনছেন, এই দিয়ে কি হবে? এডুকেশনকে কি কেনা যায় নাকি? জ্ঞান তো বলতে পারেন উইজডম, নলেজ মিন্স আমাকে শিখতে হবে, আমাকে শুনতে হবে, আমাকে ভালো শ্রোতা হতে হবে। যে ব্যক্তি খুব ভালো শ্রোতা সেই কিন্তু অনেক কিছু শিখতে পারবে, সেই ডিজার্ভ করে শিক্ষা। ওকে, সবসময় ডিগ্রিটাই মেন হয় না, শেখার ইচ্ছে এবং শেখার মতো এনার্জি, মানে শান্ত, পিস, রাইট? তো সেই জায়গাটা আপনাকে তৈরি করতে বলা হচ্ছে। আর আপনাকে বলা হচ্ছে না এখন একটুখানি এই সমস্ত ডিস্ট্রাকশন থেকে একটু দূরে থাকুন। এই যে ডিস্ট্রাক্ট করে আপনার এনার্জিগুলো নষ্ট করছে যে জিনিসগুলো, কিছু মানুষ বা কিছু মানুষের আড্ডা বা কিছু সোশ্যাল মিডিয়া, যাই হোক, যেই জায়গাটা আপনার এনার্জি কনজিউম করছে, ফলে আপনি নিজের লাইফে কনসেন্ট্রেট করতে পারছেন না, আপনি নিজের লাইফে কনসেন্ট্রেট করুন। ইভেন আপনার কাছে যদি, আপনাদের যদি অনেক বড় বাড়ি থাকে, তাদের জন্য বলছি না, যারা হয়তো রেন্ট হাউসে থাকেন, একটাই ঘর দুটোই ঘর, আমি তাদের জন্য বলছি না, যাদের কাছে অনেক বড় বাড়ি আছে, স্পেস আছে, আপনি না বেডরুমে পড়াশোনা করবেন না, স্টাডি রুম আলাদা করুন। স্টাডি রুম আলাদা হওয়া খুব দরকার। আর স্টাডি রুমে চেষ্টা করুন ডিস্ট্রাকশনসগুলোকে না রাখতে। স্টাডি রুমে না মন দিয়ে পড়াশোনা করুন। আর স্টাডি রুমে অবশ্যই চেষ্টা করবেন একটা জানলা থাকবে, জানলার সামনে আপনি ডেস্ক রাখবেন, জানলা দিয়ে যে সূর্যের আলো পড়বে সেই আলোতে আপনি পড়াশোনা করবেন। ট্রাস্ট মি, স্টাডি রুম যদি আলাদা থাকে না, এটা যেহেতু বাস্তুর দিক থেকেও ভীষণ ইম্পর্টেন্ট, আর বলতে পারেন অনেক গাছপালা রেখেছেন, সেই জায়গাটাও যদি আপনি পড়াশোনা করেন খুব ভালো মন বসবে। ঠিক আছে, তো এগুলো করুন। আর আরেকটা জিনিস, মানুষ না খুব ভয় পায় যে আমার ফিউচারটা কি হবে। আমি দেখেছি মানুষ কোনো একটা কোর্স করার আগে ভেবে নেয় যে কোর্সটা দিয়ে আমি কতদিনে এত টাকা রোজগার করতে পারবো, ওই জন্য কোর্সটা করে। বিশ্বাস করুন, আপনি যদি এরকম টাইমলাইন ক্রিয়েট করেন, ওই কোর্সটা আপনার জলে যাবে। তো আমাদেরকে না মা সরস্বতীকে সম্মান দিতে শিখতে হয়। আপনারা যদি শুধুমাত্র কিছু একটা শেখেন কিছু একটা টাকা রোজগার করার জন্য, তাহলে সেটা ব্যবসা হয়, সেটা জ্ঞান নয়। উইজডম তাকে বলে যেখানে আমরা শিখছি শেখার জন্য। কর্ম আমরা যা খুশি করব, আমি যদি এটা থেকে কর্ম করতে চাই করব, অন্য কিছু কর্ম করতে চাই করব। কর্ম আলাদা, শিক্ষা আলাদা, দুটো আলাদা। আপনারা কি করেন, আজকালকার দিনের ম্যাক্সিমাম মানুষের মেন্টালিটি এতটাই খারাপ হয়ে গেছে। আমি দেখেছি যে আমি এই বইটা পড়বো কারণ আমি এই চাকরিটা করব, কারণ আমি 1.5 লাখ টাকা রোজগার করব, কারণ আমি এটা করতে চাই, কারণ আমি সেটা করতে চাই। এই বইটা আপনি দেখবেন এর জন্য কি হয়, আপনি যেই বইটা খুললেন, এটা ধরুন বই, আপনি যেই বইয়ের প্রথম পাতাটা খুললেন, সঙ্গে সঙ্গে না খোলার সাথে সাথে আপনার মাথায় একটা ঘুরপাক খাচ্ছে, আচ্ছা আমার যদি এত টাকার চাকরি হয়ে যায় তাহলে আমি এটা করব, আমি এটা বাড়ি নেব, আমি এটা গাড়ি নেবো, আমি একটা প্লেন কিনবো, আমি অ্যাব্রডে ঘুরতে যাব, এই করব, হ্যান করব, ত্যান করব, ফুর্তি করব, ঠিক আছে, আমি এই এনে দেবো, সেই এনে দেবো, তাড়াতাড়ি হবে তো, এতগুলো কোর্স যদি আমি না করতে পারি, এতটা স্কোর যদি আমি না তুলতে পারি কি হবে? এই যে চিন্তাগুলো আপনি করেন, একবার ভেবে দেখুন, পড়ার সময় আপনি এইগুলো চিন্তা করছেন, পড়া করছেন না, তারপরে দেখবেন আপনার কিছুক্ষণ করা ভালো লাগছে না, আপনি বন্ধ করে দিয়ে উঠে যাচ্ছেন। এইরকম ভাবে পড়াশোনা করছেন আর আপনি ভাবছেন সেই পড়াশোনা আপনাকে রেজাল্ট দেবে। এটা কি পসিবল বলুন? আজকালকার ম্যাক্সিমাম এডুকেশন কিন্তু এরকম হয়ে গেছে, ওই কারণের জন্যই এত ফেলিয়ার্স। তারপর এক্সটার্নাল ফ্যাক্টরস তো আছেই, আপনারা জানেনই, পলিটিক্স তো আছে, বাট আমি পলিটিক্স থেকে বাইরে এসে আপনাকে বলছি, আপনি স্পিরিচুয়ালিজমের দিক থেকে দেখুন। তো কি করতে হবে, আমাদের ইন্টেনশন সেট করতে হবে, আমাদের মা সরস্বতীকে সম্মান জানাতে হবে যে না মা, তুমি আমাকে যা যা শেখাতে চাও আমি সেগুলো সবই রিসিভ করবো, আই এম রেডি ফর রিসিভিং, আই এম রেডি ফর রিসিভ এভরিথিং। মানে তুমি আমাকে যা যা শেখাবে আমি সবই শিখবো। কর্ম আমাকে ঈশ্বর যেদিকে গাইড করবে আমি সেদিকেই কর্ম করব, পড়বো,
শুধুমাত্র শেখার জন্য। আপনি শেখার জন্য পড়ুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এত বুদ্ধি বাড়বে না আপনাদের, আর আপনার কনজিউম করার পাওয়ার এত বাড়বে না, পরবর্তীকালে আপনারা এসে এখানেই থ্যাংক ইউ জানিয়ে যাবেন। প্লিজ শেখার জন্য পড়ুন। আমি এটা আপনাদেরকে বারবার বলতে চাইবো। এটা না আমাদের যিনি আর্টের গুরুজি আছেন আমার, তিনি এই কথাটা আমাকে বলেছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এতটা কি বলে ধৈর্যের সাথে এবং এতটা দূর এই যে সাকসেস, এই যে জায়গাটা আপনি কি করে এলেন, কি করে অ্যাচিভ করেছেন, আপনার আসল মেন্টালিটি কি থাকে, মানে আপনি কি ভাবেন, আর্টকে নিয়ে আপনার চিন্তাটা কি থাকে। উনি আমাকে কি সুন্দর আনসার করলেন। উনি আমাকে বললেন আমি না শেখার জন্য আঁকি। সেই দিন আমি বুঝলাম, মানে আমি সেদিনই ওনাকে বললাম, গুরুজি অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে যে কত বড় কথাটা শেখালেন আপনি জানেন না। এই শিক্ষা আমার জন্য একটা ব্লেসিংস। থ্যাংক ইউ সো মাচ। তারপর থেকে না আমি আমার লাইফকে এভাবে দেখতে শুরু করলাম যে আমি যাই শিখবো ওটা শেখার জন্য শিখব, যাই পড়বো, যাই করব, হাতের কাজ হোক যাই করব। তারপর থেকে দেখলাম যে আমার লাইফে কখনোই ওই বাধাটা থাকে না, কারণ এতেই না আপনি মা সরস্বতীকে রেসপেক্ট দিচ্ছেন। আর মা সরস্বতীকে যখন আপনি রেসপেক্ট দেবেন, উনি আমাদের ব্লেসিংস দেবেই দেবে। আপনার জ্ঞান বা আপনার নলেজ, আপনার উইজডম কখনো বৃথা যাবে না। ওকে, তো এই ইন্টেনশন নিয়ে পড়াশোনা করুন, এখানে তবে আপনারা ফল পাবেন। এখানে বাউন্ডারি সেট করতে বলা হচ্ছে। আমি বলেওছিলাম যে ডিস্ট্রাকশনস গুলোকে দূরে রাখুন, কারণ কিছু কিছু আছে যারা আপনাকে অ্যাচিভ করতে দিচ্ছে না যেটা আপনি চাইছেন জীবনে, ঠিক আছে, সেই জায়গাটা। ওকে, লেটস সি, দেখা যাক। মানে পড়তে পড়তে আমাদের কখনো এটা ভাবা উচিত না, এটা ভীষণই লো ভাইব্রেশনাল এনার্জি, যে এটা আমি পড়ছি বিকজ অফ আমাকে এত টাকা রোজগার করতে হবে না। পড়ছেন পড়ার জন্য, শেখার জন্য, এইভাবে ইন্টেনশনালি রোজ পড়তে বসুন। ওকে, লেটস সি, দেখা যাক। আমার মনে হয় এই গ্রুপে বেশিরভাগই ছোট ছোট ভাই বোনেরা রয়েছে আমার। অনেক দূর যাবে তোমরা, ডোন্ট ওয়ারি। আর যদি আমার থেকে বয়সে বড়ও আছেন কেউ, বাট আপনি আপনার লাইফে এখনো স্টাডি, পড়াশোনা বা পড়াশোনার মাধ্যমে কিছু করা শেখা এগুলো আপনি চাইছেন, তো ইন্টেনশনটা এরকম রাখুন, নিশ্চয়ই হবে। আচ্ছা, পেশেন্স। দেখুন এখানে কি বলছে, ধৈর্য। আমি এতক্ষণ তো ধৈর্যের কথাই বললাম। ধৈর্যের ফল মিষ্টি হয়, সেটাই এখানে দেখাচ্ছে, একটা ফল দেখাচ্ছে, এ দেখুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে না আমি একটু এজে গিয়ে সাকসেস দেখতে পাচ্ছি। সুতরাং এখন বর্তমানে আপনার বয়স যতই হোক, অল্প বয়স হোক, বেশি বয়স হোক, মাঝ বয়স হোক, আপনারা একটু ধৈর্যের সাথে সাথে, ম্যাচুরিটির সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে না আপনারা সাকসেস দেখতে পারবেন লাইফে। তো আজই পড়ছেন আজই সাকসেস এরম হবে না। সুতরাং আপনি শেখার জন্যই পড়াশোনা করুন। ভিশনারি, ওকে। হুম, আচ্ছা, আমার মনে হচ্ছে যে আপনার মধ্যে কোনো স্পেসিফিক্যালি কোনো এমন কিছু ট্যালেন্ট আছে, বা আগামী দিনে আপনি নিজের ভেতরে এমন কিছু ট্যালেন্টকে খুঁজে বার করতে পারবেন যেগুলো প্রেশিয়াস, আর যেগুলো একটু সবার থেকে আলাদা, অন্যরকম। তো আপনাকে বলা হচ্ছে না সেগুলোকে রিসিভ করুন। মানে আপনার ভিশনে যদি, আপনার পার্সপেক্টিভে যদি আপনি একটু অন্য কিছুও চিন্তা করছেন, যেটা হয়তো আপনার চারপাশের ব্যক্তিদের থেকে একটু আলাদা, তো ওটাকে অগ্রাহ্য করার দরকার নেই, ওটাকে একসেপ্ট করুন। আপনার নতুন ট্যালেন্ট যেটা আপনার ভেতর থেকে জন্ম নিচ্ছে, সেটাকে অগ্রাহ্য করবেন না, ইস এটা কি যাতা, এরম না। ওটাকে রিসিভ করুন, ওটাকে রেসপেক্ট দিন, এটা বলা হচ্ছে এখানে। নিজে যখন রেসপেক্ট দেবেন নিজেকে, তখন আপনি রেসপেক্ট বাকিদের থেকেও পেয়ে যাবেন, ঠিক আছে।
মনে হচ্ছে অনেকে হয়তো অন্য কোনো সাবজেক্ট বা এমন কিছু নিয়ে পড়াশোনা করতে চাইছেন যেটা হয়তো আশপাশের লোকেরা অত চিন্তাও করে না, চিন্তারও বাইরে। তো ইয়েস, আপনি করুন। আচ্ছা, সেক্রেট মেডিসিন। হুম। ইন ফিউচার না কোনো রিসার্চার হওয়ার এখানে চান্স আছে। যদি আপনার মন এরকম কিছু বলে যে আমি এই স্পেসিফিক কোনো টপিকে রিসার্চ করব, বা মেডিসিন নিয়ে কোনো রিসার্চ করব, বা কোনো থেরাপি নিয়ে রিসার্চ করব অ্যাজ আ থেরাপিস্ট, বা কোনো একটা স্পেসিফিক হয় না, কিছু কিছু স্পেসিফিক কিছু আমাদের কি বলে হেলথ প্রবলেমস থাকে, তার উপরে কিছু একটা রিসার্চ করব আমি নিজে, এইভাবে মাদার আর্থকে হিল করব। তো যেমন ধরুন অনেকে এরকম টার্গেট রাখে যে আমি যোগাটাকে স্প্রেড করব, মাদার আর্থকে হিল করব, প্রচুর মানুষকে আমি যোগা শেখাবো, প্রাণায়াম শেখাবো, আর্ট অফ মেডিটেশন শেখাবো, ব্রিদিং এক্সারসাইজ শেখাবো, প্রাণায়াম। তো এরকম আপনার মধ্যেও কিছু না কিছু এরকম বৃদ্ধি পাবে যত দিন যাবে। দেখবেন যে আমি একটা স্পেসিফিক কোনো রকম ভাবে কোনো ম্যাটারকে আপনি হিলিং দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো পরবর্তীকালে না কোনো একটা স্পেশাল টপিকে রিসার্চ করা, যেটা হয়তো আজ অব্দি কেউ করেনি, এবং সেখান থেকে কোনো উপায় বার করা, এরকম টাইপেরও আমি এখানে এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। লাইট ইউর ফায়ার। ওকে, নিজের অন্তরে যে প্যাশনটা আছে সেটাকে কোনোদিনও বুঝতে দেবেন না, সেটাকে সবসময় জাগিয়ে রাখবেন। ঠিক আছে? আমি গ্রুপ 1-এ ট্যারো কার্ডস ব্যবহার করিনি, মনে হয়নি যে লাগবে। 2-এ আর 3-তেই শুধুমাত্র ব্যবহার করেছি। যাই হোক, এখানেও আমি দেখব কিছু কার্ডস কি আসছে। এটা হচ্ছে হারমেট, আর এখানে হচ্ছে 2 অফ ওয়ান্ডস। আচ্ছা, আপনার লাইফটা না সোল সার্চিং। অ্যাকচুয়ালি কি জানেন তো, সব থেকে ইন্টারেস্টিং কি আছে আপনার জীবনে, আপনি নিজে। আপনি মনে করেন যে ওর লাইফটা ইন্টারেস্টিং, তার লাইফটা ইন্টারেস্টিং না। যখন আপনি নিজের মধ্যে স্টিলনেস নিয়ে আসবেন, নিজের মধ্যে শান্ত জায়গাটায় আপনি আসতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের মধ্যেই একটা ইউনিভার্স আছে। মানে আপনি নিজে কত কিছু জানেন, বোঝেন, বা ভেতরে কত জ্ঞান আছে, কত উইজডম নলেজ আছে। হারমিট এটাকেই বোঝায়, নিজে নিজেকে খুঁজে বার কর। তো আপনার জীবনের উদ্দেশ্য অনেক বড়, আপনি নিজেকেই এক্সপ্লোর করতে এসেছেন এই পৃথিবীতে। ঠিক আছে? আচ্ছা, 9 অফ ভ্যান্স। ওকে, আচ্ছা, এখানে একটা মেলসদের ক্ষেত্রে একটা মেসেজ আসছে, পুরুষদের ক্ষেত্রে, যে আপনি মনে হয় যে মহিলাদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে বা কথা বলতে হবে, এটাকে নিয়ে খুব সংকোচ বোধ করেন। আপনি বুঝতে পারেন না যে একটা মহিলার সাথে কিভাবে কথা বলতে হয়। পসিবিলিটিস আছে আপনি হয়তো বয়েজ হোস্টেলে ছিলেন, বা বয়েজ স্কুল, বয়েজ কলেজ, বা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আপনি এটা শুধু মেলসদের জন্যই এসেছে এই মেসেজটা, তো আপনি না ঘাবড়ে যান। ইভেন কেউ যদি আপনার সাথে কথা বলতে আসে, কেউ যদি কিছু শেয়ার করতে আসে, ইভেন আপনি যেখানে হয়তো কাজ করেন, কর্ম করেন, সেখানে কিছু মানুষজন, বা নতুন কলেজে হয়তো ঢুকেছেন, ইউনিভার্সিটিতে, সেখানে যখন অনেক ফিমেলসদেরকে দেখেন, তাদেরকে না আপনি শুধু দেখতেই থাকেন, মানে কিছু বলতে পারেন না। মানে কি বলবো, কিভাবে নিজেকে এক্সপ্রেস করব, কোন কথাটা তার খারাপ লেগে যাবে, কোন কথাটা তার ভালো লেগে যাবে, তারা অ্যাকচুয়ালি চাইটা কি। তো এই সব কিছু না আপনি বুঝতে পারেন না, এই একটা এখানে প্রবলেম একটু দেখা যাচ্ছে। তবে ডোন্ট ওয়ারি, এটা আহ, এটা কথা বলতে বলতে ধীরে ধীরে, দেখুন, ফ্রেন্ডশিপ করতে করতে ধীরে ধীরে এটা কাটবে। ঠিক আছে? এটা হয়, অনেক ক্ষেত্রেই হয়। নেক্সট, দ্য এমপ্রেস। ঠিক আছে, বটম অফ দ্য ডেক হচ্ছে স্ট্রেংথ। ঠিক আছে, হুম।
দেখুন, দ্য ইমপ্রেস কার্ডটা আমাকে এটা বোঝাচ্ছে আপনার জন্য না খুব ভালো একজন পার্টনার আছে, যে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে আপনাকে খুব হেল্প করবে, অ্যান্ড জীবনসাথী হিসেবেও সে আপনাকে ভীষণভাবে বুঝবে। যে এই যে আপনার জার্নিটা হচ্ছে সোল সার্চিং এর জার্নি, তো ম্যাক্সিমাম টাইম না সে আপনাকে স্পেস দেবে, যেটা খুব দরকার। যাদের জার্নি সোল সার্চিং জার্নি থাকে, মানে নিজেকে খুঁজে বার করা, তাদের নিজের সাথে টাইম স্পেন্ড করা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বেসিক্যালি আপকামিং ডেজে আপনার সাবকনশিয়াস মাইন্ড এমন টাইমলাইন ক্রিয়েট করছে যে অ্যাকচুয়ালি আপনার কাউন্টার পার্ট, সোল ফ্রেন্ড বলতে পারেন বা সোল আদার হাফ বলতে পারেন, সে ভীষণ ম্যাচিওর হবে। সে আপনাকে সব সময় স্পেস দেবে, টাইম টু টাইম সে আপনাকে স্পেস দেবে যাতে আপনার অ্যাওয়েকনিং হোক। ভীষণ ম্যাচিওর সোল। ঠিক আছে, দেখা যাক লাস্ট গাইডেন্স কার্ড দেবো এখান থেকে। ছিন্নমস্তা পাতা। এখানে বারবার ক্রিয়েটিভিটি, ইমাজিনেটিভ পাওয়ার, আনপ্রেডিক্টেবল, মানে কি বোঝাচ্ছে যে আপনার ভেতরে না অসীম জ্ঞান আছে, অসীম নলেজ আর অনেক ট্যালেন্টস আছে। আপনাকে না নিজের অন্তরের সেই অসীম জ্ঞান, সেই অসীম যে সমুদ্র, ওর ভেতরে না ডুব লাগাতে হবে, ডুবে যেতে হবে ওর ভেতরে, মানে নিজের ভেতরে নিজেকে ডুবে যেতে হবে, তবে গিয়ে না আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন। আর এটাই আপনাকে করতে বলা হচ্ছে এখন, গাইডেন্স এটাই রয়েছে। তো আবিষ্কার করুন নিজেকে। ঠিক আছে, আর এই আবিষ্কার জার্নিতে না আপনি প্রচুর সোলমেটসও পাবেন। ইভেন স্পিরিচুয়াল জার্নিতে যদি আপনি টুইন ফ্লেম হয়ে থাকেন, তো কাউন্টার পার্টিরও সাহায্য পাবেন। ইভেন যদি কার্মিক্সরাও থেকে থাকে, তারাও পর্যন্ত আপনাকে পুশ করবে। সবাই মিলে আপনাকে সাহায্য করবে নিজেকে এক্সপ্লোর করতে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।